আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। সাধারণ মানুষ অপরাধ করলে যে বিচার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি অন্যায় করলে সেই বিচারই হবে, এ কথা বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। পিরোজপুর, বরিশালের মেহেন্দিগঞ্জ আর পটুয়াখালীর বাউফলে জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের মানুষকে তারা ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে, পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে। মেহেন্দিগঞ্জ উপজেলার আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বলেন, জুলাই অভ্যুত্থানের পর অনেকেই হাজার হাজার মামলা করে চাঁদাবাজি করেছে। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি দমনের পাশাপাশি চাঁদাবাজদের ঘাড় টেনে ধরার হুঁশিয়ারিও দেন তিনি। আপনাদের ভোট কেড়ে নিতে আসে, আমি আজকে বলে দিলাম, হাতটা ধরে ফেলবেন, মুছড়ে মামলা আপনাদের বিরুদ্ধে হবে না। কেউ মামলা করলে বলে দিবেন শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য। উনি বলে দিয়েছেন, তাই আমরা এটা করেছি। সারা বাংলাদেশে যুবকদেরকে জাগতে হবে, সকলের অধিকার কায়েম করতে হবে। নির্বাচনী প্রচারের বাকি মাত্র 4 দিন। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ভোটের আগে শেষ শুক্রবার আজ, তাই জোরেশোরে বিএনপি মনোনীত প্রার্থীরা চালান ভোটের প্রচার। ভোটারদের সমস্যা শোনার পাশাপাশি দেন সেগুলো সমাধানের আশ্বাস। তাছাড়া তুলে ধরে নিজ দলীয় পরিকল্পনা। সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসনের প্রচারে নামেন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল। জানান, ক্ষমতায় আসলে জনগণকে সাথে নিয়ে এই দেশ পরিচালনা করবেন বিএনপি চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, মা, বাবা, ভাই ও পরিবার হারা একজন মানুষ তারেক রহমান। জনকল্যাণে তিনি দেশে ফিরে এসেছেন। বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আয়োজন এবং মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে জাতি তাকিয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বের দিকে। এদিকে পল্লবী 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন আবাসিক এলাকায় গণসংযোগ করেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। শুধু ধানের শীষের ভোটারদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রতিপক্ষের এমন অভিযোগকে হাস্যকর ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। একটি জায়গা থেকে এই ঢাকা 16 আসনের টাকা পয়সা বন্টন করছে জামাত, এবং সেটি আমি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছি। তারা বিষয়গুলো খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখে যদি সেখানে কোনো রকম কোনো ইন্ডিকেশন কোনো কিছু পাওয়া যায়, ডেফিনেটলি তারা আইনগত ব্যবস্থা নেবে। সকালে বাসাবো এলাকায় ভোটের প্রচার চালান ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ভোটারদের সাথে কুশল বিনিময়ের ফাঁকে দেন নানা প্রতিশ্রুতি। বলেন, গেল 17 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি খিলগা, মুগদা, বাসাবোর বেশিরভাগ এলাকায়। তারা জানে যে আমি আসলে এই এলাকার মানুষের প্রতি আমার একটা ভালোবাসা, এবং এই এলাকার মানুষও আমাকে স্নেহ ভালোবাসা করে। সেই ক্ষেত্রে দাবিটা আদায়ের জন্য ভালো হবে, এবং এই এলাকার মানুষ সেটাই মনে করছে যে দীর্ঘ অনেক বছর পর কোনো একটা বড় দল থেকে তাদের এলাকার সন্তান নমিনেশন পেয়েছে। সুতরাং তাকে যদি বিজয় করা যায়, তাহলে আমরা সবাই মিলেই একসঙ্গে এই কাজগুলি এগিয়ে নিতে। বিকেলে রাজধানীর দারুস-সালাম এলাকায় নির্বাচনের প্রচারণা চালান ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি। এ সময় তিনি বলেন, যারা গণতন্ত্রের পক্ষে তারা কখনো ভোট বানচালের চেষ্টা করবে না। যেই বাংলাদেশের স্বপ্ন দেখছেন, যেই ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, ইনশাআল্লাহ আমরা সবাই একত্রে যেন সেই সমাজটা তাদের জন্য গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ সবাই একত্রে কাজ করে যাব। এছাড়া নিজ আসনে গণসংযোগ চালিয়েছেন ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার বিভিন্ন আসনে প্রচারণা চালিয়েছেন 11 দলীয় জোটের প্রার্থীরা। সকালে ধানমন্ডি এলাকায় ভোটারদের সাথে জনসংযোগ করেন ঢাকা 10 আসনের জামায়াতের প্রার্থী জসিমউদ্দিন সরকার। অভিযোগ করেন, নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ব্যর্থ হয়েছে। জুমার নামাজের পর জনসংযোগ করেন ঢাকা 9 আসনের এনসিপি প্রার্থী জাবেদ মিয়া রাসিন। বলেন, একটা মহল রাতের অন্ধকারে ব্যানার কাটছে। লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে প্রশাসনের কাছে। শান্তিপূর্ণ ভোট হবে বলে আশাবাদ প্রকাশ করেন এই প্রার্থী। এদিকে ঢাকা 13 আসনে ভয় দেখিয়ে ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ করেন 11 দলীয় জোটের প্রার্থী মামুনুল হক। শহীদ ওসমান আলী যে বাংলাদেশ গড়তে চেয়েছিল, সে ইনসাফের বাংলাদেশ করার লড়াই করে যাব। প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, আমি এটুকু বলবো না যে তারা কোনো অতিরিক্ত ভূমিকা পালন করার কথা, তারা যদি শুধুমাত্র নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং যতটুকু তার আইনের মধ্যে থাকা দরকার সেটুকু যদি তারা পালন করতে পারে, তাহলে জনগণ উৎসব মুখরভাবে ভোট দিতে যাবে। নিউ মার্কেট হাতিরপুরের ব্যবসায়ী এলাকা, সেখানে ব্যবসার অতিষ্ঠ চাঁদাবাজির জন্য আমার প্রতিদিন বন্ধু বা যারা রানিং গভর্নমেন্ট কী ব্যাখ্যা দিবেন? কাজে চাঁদাবাজি এখানে বন্ধ করার জন্য ল এনফোর্সিং অথরিটিকে অ্যাক্টিভ হইতে হবে। নির্বাচনী জনসভায় অংশ নিতে বিকেলে ফরিদপুরের বোয়ালমারীতে যাবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান।
সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম হিমেল, তার সঙ্গে কথা বলতে চাই। হিমেল, জামায়াত আমির কি জনসভাস্থলে পৌঁছেছেন কিনা সেই খবরটি জানাবেন, এবং এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু সেখানে গণসমাবেশ করেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে নির্বাচনী এই প্রচারণায় কে কতটুকু এগিয়ে রয়েছেন? যে এখনো পর্যন্ত কিন্তু জামাতের আমির ফরিদপুরে এসে পৌঁছাননি। আমি ফরিদপুরে আসলে তার দুইটি জনসভা রয়েছে, প্রথমটি হচ্ছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এবং পরবর্তীতে ফরিদপুর সদর উপজেলায়। আমি রয়েছি এই মুহূর্তে বোয়ালমারী যে উপজেলা স্টেডিয়াম সেই মাঠটিতে, যেখানে হচ্ছে মাগরিবের নামাজের পরে জামাতের আমিরের এখানে এসে উপস্থিত হওয়ার কথা এবং জনসভায় ভাষণ দেওয়ার কথা। এখানে মাঠেই কিন্তু যে জামাতের নেতাকর্মীরা দুপুরের পর থেকেই যারা সিল নিয়ে এই মাঠে উপস্থিত হয়েছেন, তারা কিন্তু এখানে মাগরিবের নামাজ শেষ করলেন। এর আগে তারা আসরের নামাজ এই মাঠে পড়েছেন এবং জামাতের যে সূত্র জানিয়েছে যে তারা যে নড়াইলের যে জনসভা, সেই জনসভা শেষ করে সড়ক পথে জামাতের আমির ফরিদপুরের এই বোয়ালমারীর এই জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মাগরিবের পরপরই তিনি এই ফরিদপুরের বোয়ালমারীতে এসে উপস্থিত হবেন এবং এই যে জনসভা, এই জনসভায় ভাষণ দেবেন এবং এখান থেকেই পরবর্তীতে সড়ক পথে তিনি ফরিদপুরের যে জনসভা সদর উপজেলা সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে, সেই মাঠটিতে জনসভায় তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভাষণ দেবেন এবং ওই যে মাঠ, সেই মাঠেই কিন্তু আসলে বিএনপির যে তারেক রহমানের জনসভার কথা বললেন, সেই জনসভাটি কিন্তু আসলে ওই ফরিদপুর সদরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে হয়েছিল এবং সেখানে বৃহত্তর ফরিদপুরের 5 জেলার প্রার্থীরা এবং 5 জেলার বিএনপির নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন। জামাতের আমিরের এই জনসভার যে সার্বিক সর্বশেষ পরিস্থিতি, এটাই ছিল আমার জানানোর মতো ছোঁয়া। হিমেল, অনেক ধন্যবাদ আপনাকে। সংখ্যায় পিছিয়ে থাকলেও ঘরে বসে নেই নারী প্রার্থীরা। সামাজিক বাধা, নিরাপত্তা ঝুঁকি ও পারিবারিক চাপ পেরিয়ে নেমেছেন প্রচারণায়। ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, দিচ্ছেন সমস্যার সমাধানের আশ্বাস। তবে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলগুলোর নীরব ভূমিকার সমালোচনাও করছেন তারা। বলছেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লে সিদ্ধান্ত গ্রহণে মানুষের বাস্তব জীবনের প্রতিফলন আরও স্পষ্ট হবে। রাজনৈতিক সদিচ্ছা অধিকার আদায়ে নারীর শক্ত অবস্থান না থাকলে ভবিষ্যতে এর প্রভাব পড়বে বলছেন বিশেষজ্ঞরা। জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে সম্মুখ সারিতে ছিলেন নারীরা। আন্দোলনে স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিলেন সারা দেশে। সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে ছিল তাদের সরব অবস্থান। বদলে যাওয়া বাংলাদেশের নেতৃত্বে নারীর প্রতিনিধিত্ব বাড়বে, সে আকাঙ্ক্ষা ছিল সবার। সংসদ নির্বাচনে 5% নারী প্রার্থী মনোনয়ন দেয়ায় একমত হয়েছিলেন জুলাই সনদের অংশীজনেরা। যদিও বাস্তবতা ভিন্ন। বিএনপি 300 আসনে প্রার্থী দিয়েছে 9 জন, এনসিপি 2, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ 30টি দলের নারী প্রার্থী নেই। দলীয় স্বতন্ত্র বিদ্রোহী মিলিয়ে 81 জন নারী লড়ছেন এবারের ভোটে। পিছিয়ে না থেকে সরাসরি ভোটারদের সঙ্গে সংযোগ তৈরি করছেন এই প্রার্থীরা। কখনো পাড়া মহল্লায় ছোট সভা, কখনো উঠান বৈঠকে উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা তাদের প্রতিশ্রুতির কেন্দ্রে। চ্যালেঞ্জ আছে, তবু পিছিয়ে পড়তে নারাজ নারীরা। আমার মতো যারা নারীরা এগিয়ে যেতে এবং সাহসিকতার সাথে এগিয়ে যেতে যারা সামনের দিকে দেখতে পায়, তারা যেন তাদের জায়গা থেকে তাদের নিজস্ব অবস্থান যদি ক্রিয়েট করতে পারে, আমি মনে করি নারীরা তাহলে তাদের এই পার্সেন্টেজের সংখ্যাটা নিজেদের প্রচেষ্টায় বাড়িয়ে ফেলতে পারবে। প্রোপাগান্ডা, সোশ্যাল মিডিয়া অ্যাসাল্ট বট বাহিনীর দ্বারা এই কালচার, এইটা একটা খুব মারাত্মক রকমের। আমাদের জন্য যারা আমরা ফ্রন্টলাইনার, তাদের জন্য তো অবশ্যই, সাধারণ যারা মেয়েরা আছেন তাদের জন্যও কিন্তু যে মানসিকতা যেমন মানুষের মধ্যে আছে, ওটাকেও আমাদের চ্যালেঞ্জ করতে হবে, ফাইট করতে হবে। রাজনৈতিক দলের সাথেও নারীদের ফাইট করা উচিত। আপনার ভোটের সময় নারীকে কাজে লাগাচ্ছেন, আবার ভোটের পরে আপনি নারীর পরিচয় শুধু নারী হিসেবে ট্যাগমা দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, আর্থসামাজিক বাস্তবতা, রাজনৈতিক দলগুলোর ভেতরে নারীর নেতৃত্ব মেনে নেওয়ার ক্ষেত্রে অনীহা রয়েছে। কারো কারো নারী বিদ্বেষী বক্তব্যেরও সমালোচনা করেন তারা। রাজনৈতিক দলগুলি যারা সহকর্মী, তারাই যদি তাদের সুবিধা না দিতে চায়, নারীদের জন্য রাজনৈতিক দলেও উপরে ওঠার রাস্তাটা একটু মসৃণ থাকবে না। হতাশ আছি, কারণ এর ভেতরে যে রাজনৈতিক দলগুলি বলছে যে তারা নারীদের উপরের পোস্টে কখনোই দেবে না, নারীর অধিকারের যে মৃত্যু হয়ে যাচ্ছে, সেখানে যে এমন কথা বলা হচ্ছে যে আমার অধিকার অর্জনের জায়গায় আমি হরণ হতে যাচ্ছি, অধিকার হরণ হচ্ছে, সেখানে তো আমি রাস্তায় হাজার হাজার নারীকে বেরোতে দেখলাম না। ভোটের মাঠে নারীদের সক্রিয়তা শুধু নির্বাচনী প্রতিযোগিতাই নয়, রাজনীতিতে তাদের শক্ত অবস্থানেরও বার্তা দেয়। পরিবার সামলানো নারীরা নেতৃত্বে আরও যুক্ত হলে রাজনীতির গুণগত মান বাড়বে, মত বিশ্লেষকের।
লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী প্রচারণার সময় বাকি আর মাত্র 4 দিন। শেষ সময় বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন নিজ নিজ নির্বাচনী এলাকার প্রতিটি অলিগলি। উন্নয়নের পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। আগামী পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তারা। সাপ্তাহিক ছুটির দিনে দেশের প্রতিটি অলিগলিতে ভোটের আমেজ। সকাল থেকেই প্রার্থীদের প্রচারণায় মুখর শহর থেকে গ্রাম। কক্সবাজারে নির্বাচনী পথসভায় 1 আসনের ধানের শীষ প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনে বিএনপি বিশ্বাস করে না। দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে, এটাই বিএনপির নীতি। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করব না। এটা আমাদের অঙ্গীকার এবং আমাদের ম্যানিফেস্টো। যার যার ধর্মচর্চার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংবিধানে লেখা আছে, সেটা নিশ্চিত করতে হবে, সেটা আমাদের অঙ্গীকার। দিনাজপুর 6 আসনে বিএনপি প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেন দিনভর নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান তিনি। সবার আগে আমার দেশ, আমার এই বাংলাদেশ যে গঠনের যে প্রতিশ্রুতি জনাব তারেক রহমান দিয়েছেন, সেটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। নাটোর 2 আসনে নির্বাচনী সমাবেশ করেন ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন খুলনা 3 আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতিতে ভোট চাইছেন রংপুর 6 আসনের বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম। বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ভোটার, তারা মনে করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে, গণতন্ত্রকে রক্ষা করতে পারবে একমাত্র দল বিএনপি। যাদেরকে আমরা 71 সালে একবার দেখেছিলাম কিভাবে আমাদের মা বোনদেরকে ধরে ধরে নিয়ে যেয়ে পাক বাহিনীর যে ক্যাম্প ছিল, সেনাবাহিনী ক্যাম্পে দিয়ে এসেছিল, এই যে দৃশ্য, এটা 71 সালে দেখেছি তাদের ভূমিকা। আবারও সেই দৃশ্যের পুনরাবৃত্তি হতে চলেছে। কুমিল্লা 4 আসনের গণ অধিকার পরিষদ প্রার্থী জসিমউদ্দিন সরব ভোটের মাঠে। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের আশা ব্যক্ত করেন। অন্যদিকে একই আসনের 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ উঠান বৈঠকে অভিযোগ করেন, তার বিরুদ্ধে নানা অপকৌশল অবলম্বন করছে প্রতিপক্ষ। ভালো সাড়া পাচ্ছি এবং এ সাড়া আমি মনে করি যে আমাদের জন্য অনেকটাই উপকৃত হবে এবং সেই সাড়া আমি 12 তারিখে অবশ্যই ভোটের মাঠে ভোটে বিজয় হয়ে ওনাকে আমি জানান দিতে চাই যে অযোগ্য প্রার্থী কারা আর যোগ্য প্রার্থী কারা। ভারতের যারা আছে দালাল, তারাও আমার বিরুদ্ধে। আপনি আমার পক্ষে ভোট দিবেন কি দিবেন না এটা বোঝার কি এর থেকে আর 12 উপায় আছে? সব খারাপ মানুষ একসাথে হইতেছে, সব খারাপ মানুষ একসাথে, কারণ তার পেট বন্ধ হয়ে যাবে, ধান্দা বন্ধ হয়ে যাবে। জনসমর্থন নিজেদের পক্ষে নিতে নির্বাচনে কালো টাকা ছড়াচ্ছে একটি পক্ষ, এমন অভিযোগ করেছেন খুলনা 5 আসনের জামাত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। নির্বাচনী জনসভায় এসব ষড়যন্ত্র রুখে দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। কালো টাকার বস্তা নিয়ে নামছে, দুর্নীতির টাকা তো মায়া নেই, বান্ডি বান্ডি দিচ্ছে, পড়েও না, বস্তা খুলে দিচ্ছে, বান্ডিল নিয়ে হারা যাচ্ছে। উপজেলাতে এত টাকা, ইউনিয়নে এত টাকা। বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করছেন পঞ্চগড় 1 আসনের 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। সাভারে নির্বাচনী সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সবাইকে সংস্কারের পক্ষে থাকার আহ্বান জানান। ক্ষমতাতে না গিয়ে বিগত 1.5 বছরে মানুষের উপর অন্যায়ভাবে করেছে। আমরা মনে করি আগামীতে তাদের হাতে ক্ষমতা গেলে তারা আরো বড় স্বৈরাচার হয়ে উঠবে। একটি দল যিনি অনেকগুলো দলকে নিজের ভিতর প্যাকের ভিতর নিয়ে নিয়েছে, বহুদলীয় গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে, সেই দল বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াচ্ছে সেই দলের নেতা কর্মীরা। আমরা বলছি সেই হুমকি রক্তচক্ষু উপেক্ষা করে আমরা 5ই আগস্ট ঘটিয়েছিলাম। ফেনী সদরের সরস্বতী ইউনিয়নে গণসংযোগ করেন 2 আসনের এবি পার্টির প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু। বিভিন্ন আশ্বাসে ভোটারদের থেকে ভোট চান তিনি। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা চলছে জোরে সোরে। ঝিনাইদহে তরুণদের সাথে মতবিনিময় করেন 4 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। টাঙ্গাইলে বাসাইল সখীপুরে ভোট প্রার্থনা করেন 8 আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, রাজধানীর বাইরে ফেনীর কি অবস্থা, সেখানে নির্বাচনী প্রচারণা কেমন চলছে সেই খবর জানতে যোগ দেব সহকর্মী আরিফুর রহমানের সঙ্গে। আরিফ, আপনি এই মুহূর্তে কোন এলাকায় রয়েছেন প্রথমত, এবং কোন কোন প্রার্থী লড়ছেন, সেখানে নির্বাচনী প্রচারণা কেমন চলছে সেই খবর জানাবেন। ফেনীর 3টি সংসদীয় আসন রয়েছে, সেই 3টি সংসদীয় আসনের মধ্যে যেটি হচ্ছে যে ফেনী সদর আসনে রয়েছি। ফেনীর সদর আসনের মোট 11 জন প্রার্থী রয়েছে। সেই 11 জন প্রার্থীর মধ্যে প্রধান যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একটি হচ্ছে যে বিএনপির প্রার্থী জয়নাল আবেদিন ভিপি জয়নাল, এবং হচ্ছে যে জামাত সমর্থিত জোট প্যানেলের প্রার্থী মুজিবুর
মুজিবুর রহমান মঞ্জু, তিনি এবি পার্টির চেয়ারম্যান, তিনি এখানে লড়ছেন। তবে এই মূল লড়াই হবে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু এবং বিএনপির প্রার্থী ভিপি জয়নালের সাথে। আমি এখানকার আজ সারাদিন যেটি দেখেছি, মুজিবুর রহমান মঞ্জু তিনি তার নিজ ইউনিয়ন শস্যদী ইউনিয়নে তিনি সকাল থেকে তার প্রচারণা করেছেন। তবে তিনি তার প্রচারণার যে সকল গণসংযোগে গিয়ে তিনি যেটি বলছেন, এখনই পরিবর্তনের সময়। তিনি মানুষদেরকে বলছে যাতে পরিবর্তনের কথা বলছে। তিনি পরিবর্তনের কথা যেটি বলছেন যে এর আগে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন বিএনপির প্রার্থী, তিনি এর আগে 3 বার সংসদ সদস্য ছিলেন। তবে এবার তিনি বলছেন যে ভোটারদেরকেই যেন ভোটাররা তাদের প্রার্থী যেন পরিবর্তন করে। পরিবর্তন করলে যেটি হবে, চাঁদাবাজ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, ফেনীতে যে অবহেলিত যে জনপদ সেটি আসলে পরিবর্তন হবে। তিনি বলছেন যে ফেনীতে একটি মেডিকেল কলেজ করবেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করবেন, এমনকি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে উপজেলার মানুষরা চলাচলের জন্য যে একটি ফ্লাইওভার করবেন, ডিসিকে একটি আন্ডারপাস কিংবা ওভারপাস করবেন, এরকম তিনি মানুষদেরকে আশ্বাস দিচ্ছেন। তবে আমি এখানকার ফেনীর জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এখানকার প্রার্থীরা যদি কোনো বিষয়ে যদি অভিযোগ করেন, তিনি অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করবেন। এবং কি ইতিমধ্যে একজন প্রার্থী ফেনী সদর আসনের একজন এমপি প্রার্থী, তিনি একজন নির্বাচনী কর্মকর্তার ব্যাপারে অভিযোগ করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নিয়েছেন। আমি পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে প্রার্থী যে কোনো ধরনের অভিযোগ করবে সবাইকে সমানভাবে দেখা হবে। এখানে ছোট দল, বড় দল কিংবা যাদের ভোটার বেশি বা কম, এই বিষয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে প্রার্থী এবং ভোটারদের তরফ থেকে। অনেক ধন্যবাদ। ভোলা 4 আসনের মনপুরে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়েছে, এতে আহত হয়েছেন 6 জন। স্থানীয়রা জানায় সকালে উপজেলার আলম কলোনি এলাকায় গণসংযোগের সময় মুখোমুখি হয় ধানের শীষ ও দাঁড়িপাল্লার কর্মী সমর্থকরা। বাগবিতণ্ডার এক পর্যায়ে বাধে মারামারি। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে। পুলিশ জানায় বর্তমানে পরিস্থিতি শান্ত, লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এদিকে নেত্রকোনা 3 আসনের কেন্দুয়া উপজেলার স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সকালে বলাই শিমুল গ্রামে এই ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় ইউপি সদস্য কলি আক্তারের বাড়িঘর। মারধরের শিকার হন পরিবারের সদস্যরা। স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়ার সমর্থক তিনি। অভিযোগ প্রতিপক্ষ বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হিলালির সমর্থকরা হামলায় জড়িত। তবে হামলা ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন হিলালির কর্মী সমর্থকরা। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। দর্শক, রাজধানীর শাহবাগ ইনকিলাব মঞ্চ ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আমরা সরাসরি যোগ দিয়ে একটু পরিস্থিতি জানবার চেষ্টা করব। সহকর্মী সুমাইয়া ঐশী সেখানেই রয়েছেন, আমার সঙ্গে যুক্তও আছেন তিনি। ঐশী, এখন কি পরিস্থিতি শান্ত বলা যায় এবং আন্দোলনকারীরা এখন কোথায় অবস্থান করছেন একটু স্পষ্ট করে জানাবেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আন্দোলন চলছে। আপনি আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শাহবাগের মোড়টাতে কিন্তু জড়ো হয়ে সবাই বিভিন্ন স্লোগান দিচ্ছেন, জাস্টিস চাচ্ছেন এবং একই সঙ্গে শাহবাগের মূল যে মোড়টি সেটি অবরোধ আছে। তবে জাদুঘরের পাশ দিয়ে সীমিত পরিসরে কিছু যে অংশটি সেটি কিন্তু অবরোধ অবস্থায় আছে। যদি একটু সকাল থেকে ঘটনাক্রম একটু সংক্ষেপে বলার চেষ্টা করি, সেটি হচ্ছে ওসমান হাদির হত্যার বিচার চেয়ে কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনার সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় শুক্রবারও কিন্তু সকাল থেকে সেই যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন এবং একই সঙ্গে ইন্টারকন্টিনেন্টালের সামনেও একাংশ তারা অবস্থান নিয়েছিলেন। তবে নবম পে স্কেলের দাবিতে সরকারি সেই সময় যারা যমুনার সামনে অবস্থান নিয়েছিল, তবে দুপুর পরে আমরা কিন্তু ইন্টারকন্টিনেন্টালের সামনে আবার দর্শক, সহকর্মী সুমাইয়া ঐশীর তরফ থেকে জানাতে চাই আপনাদের, বাংলা মোটরের পরিস্থিতি এখনও শান্ত হয়নি, সেখানে এখনও আন্দোলনকারীরা অবস্থান করছেন। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনে সরকারি কর্মচারীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুরো এলাকায় উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ারশেল ব্যবহার করে। এ সময় পুলিশ সহ বেশ কয়েকজন আহতও হন। ডিএমপি কমিশনার জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সমবেত হবার কোনো সুযোগ নেই।
এভাবেই জল কামান থেকে ছোড়া পানির তোড়ে ছত্রভঙ্গ হতে থাকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে রাজপথে চলমান আন্দোলন। দাবি আদায়ে সকাল 11:30 নাগাদ যমুনার সামনের সড়কে জড়ো হতে থাকেন তারা। সরে যাওয়ার অনুরোধ করেন পুলিশ, কিন্তু দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। জুলাই থেকে দেবো বা জানুয়ারি থেকে চালু করতেছি, তাইলে আমরা সন্তুষ্ট। বিগত সরকার কর্মচারীদের উন্নয়নে কোনো কাজ করে না। এক পর্যায়ে শক্ত অবস্থান নেয় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ, ছোড়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালাতে থাকে। প্রায় 3 ঘন্টা ধরে চলে সংঘাত। পুলিশি প্রতিরোধে বিক্ষোভকারীরা যমুনার সড়ক থেকে সরে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন। সেখান থেকেও পুলিশ তাদের সরে যেতে বলে। পরে সাউন্ড গ্রেনেড ছুড়লে আবার ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। তার পা ভেঙে গেছে, আরো কয়েকজন ভাই আমরা দেখেছি আহত হয়েছে, তারা বিভিন্ন জায়গায় পড়ে আছে। পে স্কেলের জন্য আমরা ন্যায্য দাবি আমরা আদায়ের জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমাদের অতর্কিতভাবে ওখানে হামলা করছে। তারা আমাদেরকে গোসাবাড়ি নিক্ষেপ করেছে এখান থেকে। আমাদের কয়েকটা ভাই আহত হয়েছে, নিহত হয়েছে অনেক। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ কমিশনার। জানান, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় যে কোনো প্রকার গণজমায়েত নিষিদ্ধ। নিরাপত্তা জনিত কারণে বিএনপি সবসময় ২৯ ধারা মোতাবেক সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে থাকে এবং ইম্পোজ ঘোষণা করা আছে। এই এলাকায় কারোর ঢোকা নিষেধ এবং ঢুকলে সেটি একটি অপরাধ। সেই কারণে আমরা দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের দাবিতে আন্দোলন করে আসছে সরকারি কর্মচারীদের জোট। যমুনা নিউজ, ঢাকা। দর্শক, হাতে পাওয়া খবর, রাজধানীর শাহবাগ ইনকিলাব মঞ্চের সদস্য ও পুলিশের মধ্যে সংঘাতে আহতদের নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আমার সহকর্মী হুমায়ুন রশিদ জীবন রয়েছেন। জীবন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা জানি, যেমনটি দর্শকদের বলছিলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে আহতদের। কি অবস্থা দেখছেন সেখানে? তাদের স্বজনদের সঙ্গে দেখা হয়েছে কিনা? কি অবস্থা সেখানে? ছোঁয়া, আমরা ঢাকা মেডিকেলে যারা কিনা আহত তাদের স্বজন এবং তাদেরকে যারা বিভিন্ন ধরনের রাজনৈতিক যারা সহযোগী রয়েছেন, ইনকিলাব মঞ্চের অন্য সদস্যরা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে ঢাকা মেডিকেলে অন্তত 30 জন রয়েছেন যারা কিনা চিকিৎসাধীন। তারা বিভিন্ন ইনকিলাব মঞ্চের বাইরেও বেশ কিছু লোক রয়েছেন, সব মিলিয়ে 30 জনের উপরে হবে। তাদের মধ্যে অনেকেই আহত, কারো হয়তো হাতে পায়ে আঘাতের চিহ্ন রয়েছে, কারো মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং ছোড়রা গুলির আহত ভিতরে বেশ কয়েকজন রয়েছে বলে তারা জানিয়েছেন। কিছুক্ষণ আগে রাকসুর জিএস আম্মার এবং হচ্ছে ইনকিলাব মঞ্চের জাবের তার একটি গাড়ি করে বেরিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে যে তারা হয়তো শাহবাগের যে আন্দোলন সেখানে হয়তো তারা যোগ দিতে পারেন, তবে এই বিষয়ে এখনও নিশ্চিত করে তারা কোনো তথ্য ইনকিলাব মঞ্চের ভিতর থেকেও জানানো হয়নি। এর বাইরে আমরা যারা কথা বলছিলাম তাদের স্বজনদের সাথে, তাদের সহযোগী এবং রাজনৈতিক যারা বন্ধু রয়েছেন তাদের সাথে, তারা যেটি বলছিলেন যে ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার এটি একটি শান্তিপূর্ণ অবস্থান ছিল। সেখানে পুলিশের তরফ থেকে প্রথমে এই উত্তেজনা তৈরি করা হয়। তাদের দাবি মতে তারা যেটি বলছেন যে এরকম আচরণ তারা কোনোভাবেই কাম্য করেন না। তাদের উপর লাঠিচার্জ করা, জল কামান, জল নিক্ষেপ করা এবং হচ্ছে স্প্রিন্টার গুলি নিক্ষেপ করা, এমনটা তারা কোনোভাবেই কামনা করেন না। এই কারণে তারা যেটি বলছেন যে ওসমান হাদি হত্যার বিচার, এই বিচার যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত একটি দৃশ্যত উন্নয়ন দেখা যাচ্ছে বিচার কার্যে, ততক্ষণ তারা এই আন্দোলন চলমান রাখবে। পাশাপাশি স্বজনদের সাথে এবং চিকিৎসকের সাথে আমরা যেটি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যারা কিনা আহত রয়েছেন তাদের চিকিৎসায় তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তাদের যত দ্রুত সম্ভব সুস্থ করার কাজ চলছে। ছোঁয়া। জীবন, অনেক ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের টেকনাফে বিএনপি নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় 2 শিশুসহ 5 জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছে 18 মাস বয়সী এক শিশু। তাদের অবস্থা এখন আশঙ্কামুক্ত। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত 18 মাস বয়সী মেয়েকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটোছুটি করছিলেন বাবা। শিশুটির এমন সংকটাপন্ন অবস্থায় পাগলপ্রায় স্বজনরা। গুলি লাগছে 2টা, কিন্তু আমি হাদলের বাসায় তো যাই দে তোর মধ্যে গুলির আবাস শুনি আর বাসায় তার বাসা কিসকিসে উড়ানো পরে আয়ার দিয়ে সাইড দিয়ে রক্ত ভুরি যারবি।
বৃহস্পতিবার রাত 8টায় টেকনাফের নীলায় নিজ বাড়ির পাশে মায়ের কোলে থাকা অবস্থায় পিঠের দুপাশে গুলিবিদ্ধ হয়ে নুসরাত জাহান রাফি নামে এই শিশু। একই ঘটনায় গুলিবিদ্ধ হয় আশহাবুদ্দিন নামের 11 বছর বয়সী আরও একজন। ওরা খেলাধুলা করতেছিল নির্বাচনে যাওয়ার সময়, মিছিল যাওয়ার সময় কোন জায়গা থেকে দেখছে গুলিগুলো, ওরা নিজেও দেখে না, মা বাবাও দেখে না, কেউ দেখে না। গুলিবিদ্ধ দুই শিশুকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয় শিশু সার্জারি ওয়ার্ডে। প্রাইমারিলি আউট অফ ডেঞ্জার আমাদের কাছে মনে হচ্ছে, তারপরেও ওই ওয়ার্ড থেকে যদি বলে, ওই ওয়ার্ড থেকে যদি কোনো কিছু সাজেস্ট করে, তখন আমরা এটা করব। এমনি পেশেন্টের একটু রক্তশূন্যতা আছে, আমরা ব্লাড এনএজ করছি, ব্লাড দেওয়া হচ্ছে আর কি। বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফে বিএনপির নির্বাচনী প্রচারণা চলাকালে গুলিবর্ষণের ঘটনায় এই দুই শিশু গুলিবিদ্ধ সহ 5 জন আহত হয়। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানীর উত্তর বাড্ডার পোস্ট অফিস পাড়ায় অভিযান চালিয়ে 21টি বিদেশি অস্ত্র, 394 রাউন্ড গুলি সহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করেছে সেনাবাহিনী। সংবাদ সম্মেলন করে গুলশান সেনা ক্যাম্পের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিশান ইশতিয়াক খান বলেন, গোপন সংবাদে পোস্ট অফিস পাড়া এলাকার মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। 32 সেনা সদস্যের এই অভিযানে 7টি পিস্তল, 3টি রিভলভার, 1টি রাইফেল, 2টি রাইফেল ম্যাগাজিন, 8টি বিদেশি পিস্তল ও 394 রাউন্ড গুলি জব্দ করা হয়। এছাড়া 30 রাউন্ড কার্তুজ, 4টি গ্রিপ সাইড কভার ও 3টি চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র জব্দ করেছে যৌথ বাহিনী। অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগে 4 জনকে আটকও করেছে আভিযানিক দল। উত্তর বাড্ডা এলাকার পোস্ট অফিস পাড়ায় নিজ বাসভবনে মোহাম্মদ মেহেদী হাসান বিপু আসন্ন নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বেশ কিছু সংখ্যক অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপন করে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে এই ব্যাটালিয়নের নেতৃত্বে 32 জন সেনা সদস্য সহ যৌথ বাহিনীর একটি চৌকস দল তাৎক্ষণিকভাবে উক্ত বাসভবনে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করে। নারায়ণগঞ্জ 4 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে পৃথক 2টি মামলার আবেদন করা হয়েছে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে, একটি অপরটি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে। 2টি মামলায় স্বতন্ত্র প্রার্থী শাহ আলম ও তার স্ত্রী ইশরাত জাহান ছেলেসহ 8 জনকে আসামি করা হয়। মামলা সূত্রে জানা যায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশি মামলা দায়ের করেছেন সাইফুল ইসলাম। বিষয়টি অধিকতর তদন্তের জন্য সিআইডি নারায়ণগঞ্জকে নির্দেশ দিয়েছেন বিচারক। অপরদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাহ আলমের বিরুদ্ধে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত দিয়েছেন মাহবুবুর রহমান মুকুল নামের এক ভোটার। আমার গণজোয়ার দেখে কেউ কেউ ঈর্ষান্বিত হয়ে এটাকে ধর্মজাল সৃষ্টি করার জন্য তারা এরকম একটা মামলা করেছে। বিক্ষুব্ধ ভোটার তিনি মামলা করেছেন, সেই মামলা অলরেডি এটা সিআইডিতে তদন্তাধীন আছে। পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জাতিগোষ্ঠীকে নিয়ে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট উন্নয়ন পরিকল্পনা নেই, এমনটাই অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থুয়াই চিং মং শাকের। সকালে জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলগুলোর ইশতেহারে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথা নেই। এ সময় ইশতেহারে পার্বত্য জেলাগুলোর আদিবাসীদের অধিকার নিশ্চিতের কথা বলেন বক্তারা। একই সাথে পাহাড়কে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তিরও দাবি তোলেন বক্তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় রাজনৈতিক দলগুলোর দ্বিচারিতা, দায়িত্বহীনতা ও পরিকল্পনার বিরুদ্ধে প্রকাশ্য ও কঠোর অবস্থান ঘোষণা করছে সিএসটি সম্প্রীতি জোট। নির্বাচনের সময় এলে জাতীয় রাজনৈতিক দলগুলো উন্নয়ন, মানবাধিকার ও গণতন্ত্রের বুলি আওড়ে যায়, অথচ বাস্তবতা হলো চট্টগ্রামের ইস্যু এলেই তারা নীরব থাকে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।